তো সাফাই মাত্র 5 মিনিটে আর এখন সুগন্ধ ছড়ায়। এটা ট্রাই করেননি? Admission going on for Swami Vivekananda Group of Institutions, always guiding you for the brightest future. এবার আমরা ডেকে নেব ডক্টর কুনাল সরকারকে। তিনি কাটা ছেঁড়াতে অত্যন্ত দক্ষ এবং সেই জন্যই চিকিৎসক, কিন্তু অনেকে বলেন তার বাগ্মিতা এবং মিষ্টি কথায় ছুরিও চালিয়ে দিতে পারেন তিনি। নমস্কার। তো আমাদের একটা অভ্যাস রয়ে গেছে যে আমরা নিজের দুঃখে সবাই খুব দুঃখিত, আর বিশেষ করে আমরা ডাক্তাররা, কারণ আপনারা কদিন ধরেই দেখছেন যে আমরা একেবারে অবিশ্রান্ত ফল্গু ধারার মতো পিজির পিণ্ডিপাত করেছি গত 48 ঘন্টা ধরে। তো ডাক্তাররা বিশেষ করে যখন দেখে যে কেবল ডাক্তাররা নয়, ডাক্তাররা ছাড়া অন্য কেউ বেশ খানিকটা দুঃখে কষ্টে আছেন, তখন কিন্তু আমাদের কোথাও একটা সুপ্ত আত্মবিশ্বাসটা যেন বেড়ে যায়। সুতরাং সুমনদা যেরকম বলে গেলেন যে তাদের পেশাদার জীবনে দ্য ল্যাক অফ সিকিউরিটি, দ্য ইনসিকিউরিটি অফ আ প্রফেশনাল জার্নালিস্ট। সত্যি কথা বলতে আমরা যারা ওই MBBS কোয়ালিফাইড ঠিকেঝির মতো ঘুরে বেড়াই শহরের এই প্রান্ত থেকে ও প্রান্তে, আমার মনে হয় সুমনদা, ইন সাম ওয়েজ উই শেয়ার ইয়োর অ্যাগনি। আজ থেকে 42-43 বছর আগে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির 4তলাতে পাশাপাশি দুটো ঘরে 2 লাইন খালি মেসেজ এক্সচেঞ্জ হয়েছিল, এবং সেই 1 জানুয়ারি 1983-কে বলা হতো যে দ্যাট ওয়াজ দ্য টাইম যখন একটা টেকনোলজিকে আবিষ্কার করা হয়েছিল, দ্যাট ওয়াজ দ্য ডিসকভারি অফ দ্য ইন্টারনেট। এবং ঠিক যেমন আজ থেকে প্রায় 2 লক্ষ বছর আগে কেউ দুটো পাথর ঘুষে এই প্রথম আগুন জ্বালিয়েছিল মানুষ সভ্যতার বুকে, প্রবাবলি আমাদের জীবনে এই ইন্টারনেটের আবিষ্কারটা সেই ডিসকভারি অফ ফায়ারের মতোই, কিন্তু সেই যে পরিবর্তন কথাটা বললে একটু ঝুঁকিপূর্ণ কথা, কিন্তু কথার মধ্যে প্রায় এসে যাবে যে চেঞ্জ আফটার চেঞ্জ নিয়ে আসছে। কতগুলো কনসেপ্ট আমার মনে হয়, যেমন ধরুন আমরা তো সাংবাদিক নই, উই আর জেনারেলি কনজিউমার্স অফ ইনফরমেশন। এই যে সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল মিডিয়া শব্দটা, এই শব্দবন্ধটা প্রথম কয়েন করা হয়েছিল 92 কি 93 সালে। ফেসবুক ওয়াজ নট দ্য ফার্স্ট প্ল্যাটফর্ম ফর সোশ্যাল মিডিয়া। খুব সম্ভব 6 ডিগ্রি বলে একটা প্ল্যাটফর্ম হয়েছিল, যেটা অল্প কিছুদিন তার আয়ু ছিল, টিল ইট ওয়াজ ওভারটেকেন বাই আদার মিডিয়া। এবার আমরা অ্যাজ আ ভেরি কমন পিপল, আমরা এই সোশ্যাল মিডিয়া থেকে ডেফিনেটলি আমরা নিজের স্বাচ্ছন্দ্যটা পেয়েছি। কিসের স্বাচ্ছন্দ্য? তারের থেকে স্বাচ্ছন্দ্য, অ্যান্টেনার থেকে স্বাচ্ছন্দ্য, একটা টাইমড প্রোগ্রাম থেকে দেখার স্বাচ্ছন্দ্য, 1 জন 2 জন 3 জনের কথাবার্তা বা গান বাজনা না শুনে আমাদের সবাই সামনে একটা সময়ের স্বাচ্ছন্দ্য এসছে, একটা চয়েসের স্বাচ্ছন্দ্য এসছে, একটা সিলেকশনের স্বাচ্ছন্দ্য এসছে, যেটাকে আমরা ইংরেজিতে বলতে গেলে উই হ্যাভ বিন বর্ন ইনটু আ নিউ ওয়ার্ল্ড অফ কনভিনিয়েন্স অ্যান্ড আ ওয়ার্ল্ড অফ চয়েস। কিন্তু এই ওয়ার্ল্ড অফ কনভিনিয়েন্স বা এই ওয়ার্ল্ড অফ চয়েস আমাদের সঙ্গে সঙ্গে ওই জেনে শুনে বিষ করেছি পানের মতো, আমরা কিন্তু একটা ডান হাত দিয়ে পেয়েছি, বাঁ হাত দিয়ে দিয়েছি, এমন একটা ট্রেড অফ বা একটা ব্যবসায়িক পরিস্থিতিতে আমরা এসে দাঁড়িয়েছি। প্রথম কথা হলো, সুমনদার সঙ্গে আই এম 100% ইন এগ্রিমেন্ট যে সোশ্যাল এবং কর্পোরেটের মধ্যে কোনো তফাৎ নেই। যারা একদিন হয়তো লাসে অ্যাফেয়ার ইকোনমিক্স, কাইনিজিয়ান ইকোনমিক্সের আপনারা চর্চা করেছেন, মনোপলি শব্দটা আমাদের কাছে একটা ট্যাবু শব্দ ছিল। মনোপলি কথাটা ভালো নয়। আমরা যত এগোচ্ছি, যত আমাদের চয়েস বাড়ছে, যত আমাদের কনভিনিয়েন্স বাড়ছে, তত কিন্তু মনে রাখবেন, আপনি যাই করুন না কেন, আপনার যত কেনা বেচা হবে, সেই কেনা বেচা 1930 সালে প্রায় 60% কেনা বেচা হবে ডিজিটাল অ্যাগ্রিগেটর প্ল্যাটফর্মে।
আপনি যতই মনে করুন না কেন যে আপনার হাতে হয়তো 2000, 3000, 4000 ইনফরমেশন বা নিউজ পোর্টাল আছে, মনে রাখবেন আপনার সমস্ত নিউজ পোর্টালকে একটা দানবিক শক্তির একটা ডিজিটাল প্ল্যাটফর্ম সেটাকে কন্ট্রোল করছে, একটা কি দুটো প্ল্যাটফর্ম সেটাকে কন্ট্রোল করছে। ভারতবর্ষের বুকে আজকে যদি আমাদের 30 লক্ষ ট্যাক্সি চলে, সেই 30 লক্ষ পাবলিক ভেহিকেলকে মাত্র দুটো এন্টিটি সেটাকে অ্যাগ্রিগেট করে কন্ট্রোল করছে। তাই আমাদের কিন্তু এই ভুল ধারণাটা করলে হবে না যে আমাদের কনভিনিয়েন্স অফ চয়েস বা কনভিনিয়েন্স অফ সিলেকশন আছে বলে আমরা যে একটা খুব মুক্ত প্রাণ পৃথিবীতে, দ্য মোর অ্যাডভান্সড উই গেট, আমরা যত এগোচ্ছি তত আমাদের মধ্যে মধ্যযুগীয় মনোপলি তত বাড়ছে। উই আর লিভিং ইন আ মোর অ্যান্ড মোর মনোপলাইজড ওয়ার্ল্ড। আজকে আপনার যত কথাবার্তা বলছেন বন্ধু বান্ধবদের মধ্যে, আপনার 50% কথাবার্তা হচ্ছে ওভার ওয়ান ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম। আপনি যত ইনফরমেশন দেখছেন, আপনার সমস্ত ইনফরমেশন যদি ফেসবুক, ইউটিউব আর টুইটারকে অ্যাড করেন, তাহলে 90% অফ কথাবার্তা ইনফরমেশন মাত্র 3টে রাস্তা দিয়ে আসছে আর 3টে রাস্তা দিয়ে যাচ্ছে। সুতরাং আমাদের কোনো বিভ্রান্তি থাকা উচিত নয় যে আমরা যত এগোচ্ছি, যত এই ইন্টারনেট বা ডিজিটাল প্ল্যাটফর্মে এগোচ্ছি, দ্য কনসলিডেশন, মনোপলি, অ্যাগ্রিগেশন তত বাড়ছে। সেকেন্ড হচ্ছে বিজনেস বা ইকোনমি। ওয়ান্স এগেন, ইকোনমিক ইন্ডিকেটরস হচ্ছে দি আলটিমেট ট্রুথ। আপনার নিউজ পেপার বিজনেস, টেলিভিশন বিজনেস আজকে 5 থেকে 7% অ্যানুয়াল গ্রোথ রেট দিতে পারছে না। ডিজিটাল বিজনেসের অ্যাডভার্টাইজিং গ্রোথ রেট, আমি গতকাল একটা ফিগার দেখছিলাম, ইজ প্রায় 25 to 30% পার ইয়ার। সুতরাং 25 to 30% পার ইয়ার যার কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ রেট থাকবে, আজকে যে কেউ, আপনি গান করুন, নিউজ করুন, ইনফরমেশন করুন, হোয়াট এভার, ওয়েদার ইউ আর ইনটু ডিপ ব্লু, লাইট ব্লু, হোয়াট এভার কাইন্ড অফ সেট, আজকে আমাদের কমার্শিয়াল ওয়ার্ল্ড সেটাকে বুকে আপন করে নেবে। সুতরাং বিজনেস পোটেনশিয়াল বা রেভিনিউ আর্নিংয়ে আজকে ডিজিটাল মিডিয়ার সঙ্গে কনভেনশনাল মিডিয়ার কোনো রকম তুলনা হয় না। আপনি প্রশ্ন করতেই পারেন, তাহলে কি করে এতগুলো ভারতবর্ষে 700টা খবরের কাগজ রয়েছে, কি করে ভারতবর্ষে 1000টা টেলিভিশন মিডিয়া আছে? মনে রাখবেন, টাইটানিকেরও ডুবে যেতে 9 ঘন্টা সময় লেগেছিল। সুতরাং ট্রানজিশন আসছে, চেঞ্জ আসছে, কিন্তু বিজনেস পোটেনশিয়াল ইট ইজ ইনক্রিজিংলি মনোপলিস্টিক হচ্ছে, ইনক্রিজিং অ্যাগ্রিগেশন হচ্ছে, কিন্তু ধাই ধাই করে তার মধ্যে রেভিনিউ বাড়ছে। তারপরে যে কথাটা আসছে আমাদের প্রিভেসি। আজকে আপনি কি পড়ছেন, আপনি কি বইটা পড়তেন নিজের শোবার ঘরে বসে, নিজের একাকিত্বের মধ্যে, আজকে ইন্টেলেকচুয়াল প্রিভেসি ইজ আ বিগ কোয়েশ্চেন ইন দ্য ইরা অফ সোশ্যাল মিডিয়া। আপনি প্রতিটা মিনিট কি দেখছেন, আপনি প্রতিটা হাফ আ মিনিট কি 4টে লাইন পড়লেন, আজকে সারা পৃথিবীর কাছে, টু দ্য এন্টায়ার ইন্টেলেকচুয়াল পুলিশম্যান অফ দ্য ওয়ার্ল্ড, আমার লেখা, পড়া, দেখা, কথা বলা, শোনা, এভরিথিং ইজ অ্যান ওপেন সিক্রেট। ওই কানপুরে জন্ম হয়েছিল যেই ভদ্রলোকের, জর্জ অরওয়েল যে 1984-এর পৃথিবীটা এঁকে দিয়ে গেছিলেন, বিগ ব্রাদার ইজ ওয়াচিং। এই বিগ ব্রাদার ইজ ওয়াচিং ইউ অ্যান্ড মি ইন দ্য ডিজিটাল ইরা অফ টুডে। লাস্ট পয়েন্ট হচ্ছে আমাদের স্বকীয়তা, আমাদের সৃষ্টিশীলতা, আমাদের ক্রিয়েটিভিটি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আজকে কি করবে, কিভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাজ করবে? আমরা এখন, মজার কথাটা হলো যে অ্যালগরিদম কথাটা আমরা ব্যবহার করি, যে অ্যালগরিদমের ওপর ব্যবহার করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে বেস করা হয়। অ্যালগরিদম কথাটা একটা প্রাচীন কথা। অ্যালগরিদম শব্দটাই এসছে একজন পার্সিয়ান ম্যাথামেটিশিয়ানের নাম থেকে, যার নাম ছিল আল খাওয়ারজিমি।
আল খাওয়ারজিমির নামটা যখন ল্যাটিনে লেখা হতো তখন তারা আল খাওয়ারজিমি লিখতে লিখতে তারা তার একটা অপভ্রংশ লিখত, যার থেকে অ্যালগরিদম, এবং সেই অ্যালগরিদমের জ্বালা যন্ত্রণায় আজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জাঁকিয়ে বসেছে। আর ইউরোপিয়ান ইউনিয়ন, ইউনাইটেড স্টেটস আজকে যে রেগুলেশন আনতে চলেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওপর, কখনো ভাববেন না যে সেই রেগুলেশন তারা আনছে কেবল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে বাঁধবে বলে। সেই রেগুলেশন আনছে কারণ পাবলিক ইন্টেলিজেন্সিয়া, পাবলিক ডোমেইন, পাবলিক কনভারসেশন, যারা আজকে পলিটিক্যালি ডিসিডেন্ট গ্রুপ, তাদের ওপর নজরদারি এই বছর যা আছে, সামনের বছর দ্যাট উইল ইনক্রিজ বাই আ ফ্যাক্টর অফ 500। কারণ ইন্টেলেকচুয়াল নজরদারি বা আপনার ওপর টহলদারি, পাহারাদার থাকবে। আমি আপনি চলছি, হাঁটছি, কাশছি, পড়ছি, দেখছি, প্রত্যেকটা জিনিস ইজ হ্যাপেনিং ইন আ ভেরি নন প্রাইভেট এন্টারপ্রিয়ার টুডে। যবে থেকে নিউক্লিয়ার ফিজিক্স, কোয়ান্টাম ফিজিক্স আবিষ্কৃত হয়েছিল, তার প্রায় 50 বছর পরে যখন গিয়ে ওই প্রথম সেই নেভাডা ডেজার্টের বুকে ওপেনহাইমার সেই অ্যাটম বম্ব এক্সপ্লোর করলেন, প্রায় 50 বছর সময় লেগেছিল কোয়ান্টাম ফিজিক্সের ইম্প্যাক্ট অন দ্য ওয়ার্ল্ডকে বুঝতে। সুতরাং আজকে আমরা এই যে সুনামি অফ ডিজিটাল ওয়ার্ল্ডের মধ্যে সবাই কয়েকটা খড়কুটোর মতো ভেসে বেড়াচ্ছি, এর ইম্প্যাক্ট ইন দ্য ইন্টেলেকচুয়াল স্ফিয়ার, ইন দ্য স্ফিয়ার অফ ক্রিয়েটিভিটি কি হবে, আমার মনে হয় না আমরা এখনও সেটাকে বিন্দুমাত্র আন্দাজ করতে পারছি বলে। কিন্তু এই কথাটা প্রায় একটা ধ্রুব সত্য যে যত সময় যাচ্ছে, যত আমরা মনে করছি যে আমরা ছোট ছোট ব্যক্তিবিশেষ হিসেবে কেউ এই পোর্টাল, কেউ এই প্ল্যাটফর্ম, কেউ ওই চ্যানেল, কি অমুক তমুক করছি। আজকে রবিশ কুমার বিরাট কাজ করছেন, কিন্তু রবিশ কুমার ইজ কমপ্লিটলি সাবজুগেটেড বাই দ্য ওয়াচডগ অ্যাক্টিভিটিস অফ বোথ ইউটিউব অ্যান্ড ফেসবুক। আজকে ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে যদি আমার আপনার উপর সেন্সরশিপ চলে আসে, আপনার দ্বিতীয় কোনো প্ল্যাটফর্ম নেই, আপনি দেয়ালে মাথা ঠুকতে পারেন গিয়ে, আপনি 5টা লোককেও নিজের কথা আজকে বলতে পারবেন না। আমরা যত স্বাধীনতার ভান করছি, তত আমরা হয়তো মালিকের থেকে স্বাধীন হচ্ছি, কিন্তু আমরা টেকনোলজির কাছে পরাধীন হচ্ছি। আজকে যে লোকটা 2টো লোকের সঙ্গে কথা বলতে পারে না, তার 5000 বন্ধু আছে ফেসবুকের মধ্যে। ঠিক তেমন we should not be living in the illusion of independence. এইটা ইন্ডিপেন্ডেন্স নয়, আমাদের অ্যানালগ ইন্ডিপেন্ডেন্সকে ডিজিটাল ডিপেন্ডেন্স আমাদের। উই আর লিভিং ইন আ নিউ ইরা, যেখানে আমরা ইন্টেলেকচুয়ালি পুলিশড। সেই কথাটা আমাদের ভাবতে হবে। ভবিষ্যৎ আমাদের কোথায় নিয়ে যাচ্ছে আমরা জানি না। মনে রাখবেন, আমরা এমন একটা সমাজে বাস করি যার লিটারেসি আজকে 80%। ভারতবর্ষ এখনও তার লাস্ট 20% জনসংখ্যাকে সাক্ষরতা দিতে পারেনি, কিন্তু ভারতবর্ষের গত 5 বছরের মধ্যে প্রতি বছর প্রায় 10 থেকে 15% করে আমাদের ইন্টারনেট পেনিট্রেশন বাড়ছে। আমরা মানুষকে চিপ ডেটা দিচ্ছি, ফ্রি ডেটা দিচ্ছি, and that is going to change everything. আমরা কিভাবে কথা বলি, কি পড়ি, কি দেখি, কি শুনি, এই যে আজকে আমরা আজকে যেটাকে পরিবর্তন বলছি, দ্য নিউ ইরা অফ ডিজিটাল মিডিয়া বলছি, জেনে রাখবেন আজকের দিনে আমাদের ইন্টারনেট পেনিট্রেশন ইজ অনলি 45 to 50%। 45 to 50% ইন্টারনেট পেনিট্রেশনে আমরা এইখানে এসে দাঁড়িয়েছি। যেদিন 130 কোটি মানুষের দেশে 80% ইন্টারনেট পেনিট্রেশন হবে, সেদিন আমাদের ক্রিয়েটিভিটি, আমাদের মিডিয়া, আমাদের স্পিচ, আমাদের রাইটিং, আমাদের বক্তব্য কি আকার আকৃতি ধারণ করবে আজকেও আমরা জানি না। আর যে জিনিসগুলো আমরা জানি না, সেখানে নতমস্তকে যখন আমাদের বক্তব্য শেষ করতে হয়, ওই শেষ করতে হবে একই কথা বলে,
that the only constant in life is change. এই টেকনোলজি যে কোথায় গিয়ে দাঁড়াবে আজ থেকে 1 দশক পরে, অন্তত আমাদের মতো দেশে সেই ভবিষ্যৎবাণী করার মতো জায়গায় আমরা আসিনি, কিন্তু এই কথাটা নিশ্চিত যে কতগুলো বিভ্রান্তি দূর করবেন। এ, we are not increasingly independent. B, কর্পোরেটাইজেশন অন্তত বাড়বে বাড়বে বাড়বে, কোনো দিন কমবে না। আর 3 নম্বর, আমরা আমাদের কনভিনিয়েন্স, আমাদের স্বাচ্ছন্দ্য, আমাদের পাওয়ার টু সিলেক্ট, সেটাকে সে আত্মসমর্পণ করেছে এবং সে তার ইন্টেলেকচুয়াল প্রিভেসি এবং ইন্টেলেকচুয়াল ইন্ডিপেন্ডেন্স আদৌ আমাদের থাকবে কিনা আজ থেকে 5 বছর পরে ইজ আ ভেরি ক্রিটিক্যাল কোয়েশ্চেন। নমস্কার। ধন্যবাদ ডক্টর কুণাল সরকারকে। অত্যন্ত উদ্বেগের কথা তিনি জানিয়েছেন যে হাঁড়িতে ফুটন্ত জল থেকে জ্বলন্ত উনুনে ঝাঁপ দিচ্ছি নাকি। যে সোশ্যাল মিডিয়াকে আমরা বলছি কর্পোরেট দুনিয়ার বাইরে, আসলে সেটা আরও বড় কর্পোরেট। সত্যি কি তাই? একটা গভীর উদ্বেগ। তাহলে কি স্বাধীন সত্তা ভরসা রাখার কেউ নেই? কাকে দেখব, কাকে চিনব, কাকে বুঝব? এবার আসছেন চন্দ্রিল ভট্টাচার্য। নমস্কার। আমি যা নিয়ে বলবো তা হলো এই যে তথ্য বা খবর, এই জিনিসগুলো আমরা যে ট্র্যাডিশনাল মিডিয়া, যেটা সুমনদা বলছিলেন যে কর্পোরেট মিডিয়া বললে ওর অসুবিধে আছে, কিন্তু আমরা কর্পোরেট মিডিয়াও বলতে পারি আজকের আলোচনার ক্ষেত্রে। মানে টেলিভিশন, খবরের কাগজ, রেডিও, এইখান থেকে খবরগুলো যে পাই সেইগুলোকে বেশি বিশ্বাস করব, নাকি সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যে যে খবরগুলো পাই, খুব বেশি এখনও নয়, কারণ কর্পোরেট মিডিয়া খবর দেয় আর সোশ্যাল মিডিয়া মতামত দেয়, এই হচ্ছে মূল তফাৎ। কিন্তু অনেকেই সোশ্যাল মিডিয়া বলে যে এই আমার পাড়ার এই খবরটা, এই আমাদের রাজ্যের এই খবরটা কেন কর্পোরেট মিডিয়া করছে না, ওরা সমস্ত বিকিয়ে গেছে, এই দেখুন এই খবরটা আমি আপনাদের দিলাম, এই নিয়ে একটা হইচই হয়। আমরা কি সেইগুলোকে বেশি ভরসা করব? অনেক সমীক্ষা হয়েছে, ভারতে একটা সমীক্ষা হয়েছে যা বলেছে মানুষ কিন্তু এখনও অবধি ছাপা অক্ষরকে সবচেয়ে বেশি বিশ্বাস করেন, আর ডিজিটাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া সবসময় নয়, ডিজিটাল মিডিয়া যে খবরটা পাচ্ছেন এইটাকে অত বেশি বিশ্বাস করেন না। আবার আমেরিকায় সমীক্ষা হয়েছে যেখানে বলা হচ্ছে যারা কম বয়সী ছেলে মেয়ে, টিনেজার কি তারপরে একটু যাদের বয়স হয়েছে তার চেয়ে বেশি, তারা সোশ্যাল মিডিয়ায় পাওয়া খবরকে একেবারে বেদবাক্যের মতন বিশ্বাস করছে। বিশেষ করে যখন সেটা কোনো সেলিব্রিটি দিচ্ছেন, হয়তো খুব বড় কোনো গায়িকা, খুব বড় কোনো স্ট্যান্ড আপ কমেডিয়ান, তিনি একটা তথ্য দিচ্ছেন, মনে রাখবেন মতামত বলছি না, একটা তথ্য দিচ্ছেন, তখন তারা বিশ্বাস করছে যে এই তথ্যটা সত্য। ঠিক যেমন খবরের কাগজে পড়লে আমরা অনেকে বিশ্বাস করি যে এই তথ্যটা সত্য, পুরো জিনিসটা গুলিয়ে যাচ্ছে। আমেরিকায় যে গবেষণাটা হয়েছে আমরা নিশ্চিত যে কিছুদিন পরে এটা হয়তো আমাদের এখানকার টিনেজারদের ক্ষেত্রেও প্রযুক্ত হবে। আবার এই যে বললাম যে ভারতে সমীক্ষা হয়েছে যে ছাপার অক্ষরকে আমরা বেদবাক্য বলে মনে করি না, ছাপার অক্ষরকে একটা ভরসা করি, খবরের কাগজে লিখেছে জেনে বুঝে লিখেছে। তাই কি আমাদের খুব কথাবার্তা হয় যে কর্পোরেট মিডিয়া ও তো বিকিয়ে গেছে, সব কোনো না কোনো রাজনৈতিক দলের কাছে বিকিয়ে গেছে, আমরা সব সময় বলি। আর সোশ্যাল মিডিয়ার যে তালের ঠিক নেই তা আমরা নিজেরাই জানি। তাহলে এবার আমরা ভরসাটা করব কাকে? হয়তো অপেক্ষাকৃত বেশি ভরসা একজনকে করতে পারবো। কিন্তু এই যে ছাপার অক্ষর, এই নিয়ে সোশ্যাল মিডিয়া তো বেশি দিন আসেনি, কত 25 বছর, তার আগে ছিল না, আমরা এগুলোই শুনতুম দেখতুম। এইবার কথা হলো তাহলে আমরা কি চাই মিডিয়ার কাছে? যে কোনো মিডিয়ার কাছে আমরা চাই নিরপেক্ষতা। নিরপেক্ষতাটা কাকে বলে? নিরপেক্ষতা মানে হচ্ছে আমরা চাই ঘটনা ভিত্তিক বিচার হবে। মানে অমুক ঘটনা ঘটলো, তুমি বললে আমি ককে দায়ী করি, কর নামে বাজে কথা লিখলে। আবার তমুক ঘটনা ঘটলো, তখন তুমি কয়ের প্রশংসা করলে। আমি যদি দেখি যাই ঘটুক না কেন তুমি ককে ভালো বলছো, বা যাই ঘটুক না কেন তুমি ককে খারাপ বলছো, তখন আমি তোমাকে পক্ষপাত দুষ্ট বলি, এবং তখন আমি তোমার ওপর ভরসা করতে পারি না যে যে খবরটা তুমি দিচ্ছ সেটা ঠিক। না না না, ওকে তো এক বজ্ঞা এক ঝোঁকা, ও তো শুধু ওদের টেনে কথা বলে, এইটা আমি সবসময় বলি। এইবারে প্রশ্ন হচ্ছে এই নিরপেক্ষতাটা আমি কোথায় পাবো? কর্পোরেট মিডিয়ায় না সোশ্যাল মিডিয়ায়? সোশ্যাল মিডিয়ার লোকটা তো এমনি একা, আমি আপনি, সে একটা খবর দিল, হ্যাঁ এইটা ঘটেছে আমি দেখেছি, আমার বন্ধু বলেছে, সে তো স্বাধীন, তার টিকি তো কারোর কাছে বাঁধা নেই। তাহলে কি সে বেশি নিরপেক্ষ? হয়তো নয়। কর্পোরেট মিডিয়ার দুটো ব্যাপার আছে। একটা প্রতিষ্ঠিত খবরের কাগজ বা টিভি চ্যানেল বা রেডিও স্টেশন, তাকে একটা জিনিস করতে হয়, বাজারের কাছে গ্রহণযোগ্য থাকার জন্যেই
তাকে একটা নিরপেক্ষতার অন্তত ভান করতে হয়। অর্থাৎ ও দুটো লেখা এই দলটাকে সমর্থন করে গেছে, তাহলে একটা ওর বিপক্ষে দিয়ে দে বাবা। বা একটা টিভি চ্যানেল, আপনি জানেন যে একটা নির্দিষ্ট রাজনৈতিক দলকে টেনেই চলে, আপনি জানেন, তবু কোনো একটা ঘটনা ঘটলে সেই ঘটনা বিষয়ক আলোচনায় সেই টিভি চ্যানেল কিন্তু সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিকে আনবে এবং তাদের প্রত্যেককে সমান সময় বক্তব্য পেশ করতে দেবে। যদি না বাড়াবাড়ি অসভ্য সঞ্চালক হন, না আমার বিরুদ্ধে কথা বলছে আমি তোমার মাইক বন্ধ করে দিলাম, আমি এমন চেঁচালাম যে তুমি হাজার চেঁচিয়েও আমার গলাকে অতিক্রম করতে পারলে না, সেটা আলাদা কথা। কিন্তু এমনিতে একদম সমান সময় দেয়া হবে। তার মানে একটা নিরপেক্ষতা কোথাও একটা একটু আধটু থাকতে হয়। দুই, একটা লোক যে একটা কাজ করে সাংবাদিক, সে একটা খবর লিখলো, খবর লিখলেই কিন্তু সেটা ছাপা হয়ে যায় না, বা রেডিওয়ে পড়া হয়ে যায় না, বা টেলিভিশনে দেখানো হয়ে যায় না। তার একজন ঊর্ধ্বকর্তা থাকেন, তিনি এসে দেখেন, থেকে বলে এটা কোনো খবর নয়। বা তারও একজন ঊর্ধ্বকর্তা থাকে, তিনি বলেন না খবর হতে পারে, কিন্তু যে ভাষা ও ভঙ্গিতে তুমি বলেছো এইটা আমি এটা ছেড়ে দাও, এটা এরকম করে করো না, আর এটা করলে না লোকে আমাদের পক্ষপাত দুষ্ট বলতে পারে। তার মানে যখন কর্পোরেট মিডিয়ায় কোনো খবর পরিবেশিত হয়, কর্পোরেট মিডিয়া শয়তান হতে পারে, বিকিয়ে যাওয়া হতে পারে, তবু সেখানে কয়েকজন কর্তা ব্যক্তি থাকছেন যারা খবরটাকে যাচাই করছেন, যারা দেখছেন যে এই খবরটা দেয়া যাবে কিনা, তার ভাষা আর ভঙ্গি আমার পছন্দ হচ্ছে কিনা। এই লোকগুলোর কিন্তু যোগ্যতা আছে, তাই চাকরি পেয়েছেন তারা, তাদের প্রশিক্ষণ আছে, তাদের অভিজ্ঞতা আছে। ফলে খবর বাছাই এবং খবর পরিবেশন এই ক্ষেত্রে কর্পোরেট মিডিয়া একরকমের নিরপেক্ষতা এবং দক্ষতা প্রায় সবসময় বজায় রাখতে পারে। তারপর কথা হলো, যে লোকটা সোশ্যাল মিডিয়া খবর দিচ্ছে সে আপাতভাবে বাক স্বাধীনতা ও গণতন্ত্রের সম্মিলিত স্রোতের একেবারে তুঙ্গবিন্দুতে অবস্থান করছে। আমি স্বাধীন, আমি যা খুশি বলতে পারি, সমস্ত রকমভাবে কথা বলতে পারি, ঠিক, কিন্তু তার মানে হচ্ছে এই যে সে আবার সম্পাদনাহীন, সে নজরবিহীন। যখন একটা খবর কতগুলো ফিল্টারের মধ্যে দিয়ে, কতগুলো পরীক্ষার মধ্যে দিয়ে, কতগুলো বিভিন্ন নজরের মধ্যে দিয়ে যাচ্ছে, তখন সেই খবরটা ঠিক হবার সম্ভাবনা, সেই খবরটা যেভাবে পরিবেশন করা উচিত সেই উচিত খবর হওয়ার সম্ভাবনা তার অনেক বেশি বেড়ে যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় সকলে সমান, এটা আমাদের কাছে তত্ত্বগতভাবে খুব উত্তেজক। কি সুন্দর সাম্য, প্রশ্ন হচ্ছে ছোট্ট ছড়া, সাম্য কি সব ক্ষেত্রে কাম্য? এমনিতে আপনার অধিকার আছে, আপনি সব কিছু বলতে পারেন, সব ঠিক, কিন্তু তথ্য সরবরাহ করার ক্ষেত্রে, একটা জ্ঞান বিতরণ করার ক্ষেত্রে সমস্ত লোকের সমান অধিকার। যে লোকটা 12 বছর ধরে সংবাদপত্রে কাজ করছে বা টিভিতে কাজ করছে, চিফ নিউজ এডিটর, সে যেভাবে একটা খবর বুঝবে, একটা লোক শুধু তার ফেসবুক অ্যাকাউন্ট আছে বলে সে হোয়াটসঅ্যাপে যা খুশি লিখে একটা খবর দিতে পারে বলে সে একই অধিকারে বলিয়ান? সম্ভবত নয়। তাহলে আমরা আসলে নিজেকে চোখ ঠারছি আর বলছি বিপ্লব হয়ে গেছে, সাম্য এসেছে, ওর কথাটাও সমানভাবে শুনতে হবে। তা হতে পারে না। ধরা যাক, আমরা ধরে নিই একজন সোশ্যাল মিডিয়া একটা খবর লিখলো যে এটা তো কর্পোরেট মিডিয়া দেবে না, অমুক জায়গায় একটা দাঙ্গা হয়েছে এবং তমুক সম্প্রদায় সেই দাঙ্গাটা বাঁধিয়েছে। যে কোনো কর্পোরেট মিডিয়ায় এই খবরটা এলে প্রথমেই বলা হবে দাঁড়াও, এই খবরটা সম্ভবত দেয়া যাবে না। কেন? তার কারণ এতে অমুক সম্প্রদায় আহত হতে পারে, 2 তমুক সম্প্রদায় এই সম্প্রদায়ের ওপর ক্ষেপে উঠতে পারে, এবং 3 সমাজের ক্ষতি হতে পারে, এর ফলে একটা আরেকটা দাঙ্গা লাগতে পারে বা দাঙ্গাটা বেড়ে যেতে পারে। না, আমরা খবরটা দেব না, বা কিভাবে দেব সেটা আমরা সহস্রবার ভাববো। কিন্তু সোশ্যাল মিডিয়ায় যে ফট করে খবরটা দিয়ে দিচ্ছে, তার ওপর কোনো সম্পাদনা নেই, কোনো নজরদারি নেই, সে সম্পূর্ণ স্বাধীন, সে খবরটা দিয়ে দিল। হয় সে পাত্তা দেয় না যে এই খবরটার পরিণাম কি হবে, অথবা সে চায় যে অমুক সম্প্রদায়ের ওপর লোকে চটে যাক, সেই সম্প্রদায়ের আঘাত লাগুক, যে কোনো কারণেই হোক, সে বেপরোয়াভাবে খবরটা দিয়ে দিল। তারপরের যে আরও বড় কথা সেটা হচ্ছে খবরটা আদৌ ঠিক কি না, এই দাঙ্গাটা কি লেগেছে আদৌ, সত্যি কি অমুক সম্প্রদায় তার জন্য দায়ী, এটা সে যাচাই অবধি করলো না। যে কোনো কর্পোরেট মিডিয়া প্রথমেই একটা পুলিশ থানায় ফোন করবে যে আচ্ছা শুনুন এরকম একটা খবর পেলাম, এটা কি সত্যি, এটা হচ্ছে একটা প্রাথমিক ব্যাপার। কিন্তু এই লোকটার না সেই যোগাযোগের ক্ষমতাটা আছে, সে তো আর পুলিশকে চেনে না, আর না সম্ভবত তার সেই সদিচ্ছাটা আছে। তারপরের কথা কি, তার তো কোনো দায়বদ্ধতাও নেই। কর্পোরেট মিডিয়ায় একটা লোক একটা মিথ্যে খবর দিল, অথবা কুরুচিকরভাবে একটা খবর পরিবেশন করলো, তাকে আজ বাদে কাল তার জন্য কর্তৃপক্ষের কাছে জবাবদিহি করতে হতে পারে, তাকে বরখাস্তও করা হতে পারে। সেই জন্যে সে সতর্ক থেকে, দ্বিগুণ সতর্ক থেকে কাজ করে। কিন্তু সোশ্যাল মিডিয়া একটা লোক কথা লিখে দিয়ে পালিয়ে গেল, পটেটো চিপস খেতে খেতে একটা কথা ছড়িয়ে দিয়ে চলে গেল, সে একটা তথ্য সরবরাহ করলো, তার দায়টা সে নিল না। এটা খুব কষ্টকর যে তাকে ওইখানে নিয়ে গিয়ে পুলিশ একদিন না তুমি খবরটা ছড়িয়েছিলে বলে গ্রেপ্তার করবে।
হয়তো করবে না। সেই জন্যেই সোশ্যাল মিডিয়ায় যখন কেউ কোনো খবর দেয়, এমনকি কোনো সেলিব্রিটিও কোনো টক করে খবর দিয়ে দিলেন যাচাই না করে, তখন তারা অত্যন্ত নিষ্ঠাহীনভাবে, বেপরোয়াভাবে, গা ছাড়া, দায়বদ্ধতাহীনভাবে খবরটা দেয়। তাই যদি খবরের ক্ষেত্রে, তথ্যের ক্ষেত্রে এরকম একটা আমার সামনে নির্বাচন আসে যে তুমি কার ওপর ভরসা করবে বাবু, কর্পোরেট মিডিয়া যা আর্ধেকে কোনো না কোনো রাজনৈতিক দলের কাছে বিকিয়ে গেছে, নাকি সোশ্যাল মিডিয়া সাধারণ মানুষ, তার কাছে সাধারণ মানুষ এত এত সাংঘাতিক ভালো এইখানে আজকে উঠে এসছে যে কোনো একজন সম্পাদক আর তার সমান জায়গা, তুমি কাকে ভরসা করবে? আমি বলবো হয়তো ভরসা কারোর কাছেই করা যায় না। আজকাল যা যুগ পড়েছে, একটা সেই হিন্দি সিনেমার সংলাপ ছিল না, ওকে লিকুইড অক্সিজেনে ফেলে দাও, লিকুইড ওকে বাঁচতে দেবে না আর অক্সিজেন ওকে মরতে দেবে না। প্রায় সেই রকম একটা জায়গায় আমরা এসে পৌঁছেছি। কাকে ভরসা করব? কারোর ওপর ভরসা থাকছে না। কিন্তু তাতেও অপেক্ষাকৃত বেশি ভরসা আমাকে কর্পোরেট মিডিয়াকেই করে যেতে হবে। কারণ একজন লোক সোশ্যাল মিডিয়া যে ব্যবহার করছে, শুধুমাত্র তার সোশ্যাল মিডিয়া ব্যবহার করার ক্ষমতা আছে বলেই তার একটা খবর সরবরাহ করার, খবরের দায়িত্ব নেওয়ার যোগ্যতা জন্মে গেছে, একথা হয়তো আমরা এখনও জোর গলায় বলতে পারি না। ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ চন্দ্রিল ভট্টাচার্যকে। অত্যন্ত গুরু কথা, খুব সহজ ভাষায়, রসিকতার ঢঙে আমাদের অনেক প্রশ্নের উত্তর দিলেন তিনি। আবার কখনো কখনো তিনি নৈবক্তিকভাবে এই সময়ে দাঁড়িয়ে সমাজ মাধ্যম এবং সংবাদ মাধ্যমের তিনি স্বরূপ নির্ধারণ করলেন। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি আজকের অনুষ্ঠানে। সোশ্যাল মিডিয়ায় যে কোনো নেগেটিভ খবর, যে কোনো নেতিবাচক খবরকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়। তার জন্য যদি কেউ দায়ী থাকে তার নাম হচ্ছে জওহরলাল নেহরু এবং বি.আর. আম্বেদকর। আমাদের দণ্ডমুন্ডের যে কর্তারা এই ডিজিটাল মিডিয়াকে নিজেদের শাসনের মধ্যে আনবে, একটা ক্রিটিক্যাল মাস এবং একটা ওপেন মাইন্ড যদি আপনার না থাকে, তাহলে কিন্তু মিডিয়ার দাসত্ব থেকে মানুষ বা নাগরিকের দাসত্ব আমার কাছে ভয়ের অনেক কারণ। আমি দুটো মিডিয়াকেই ধন্যবাদ দেব। এই এজেন্ডা সেটিং আগে আমরা জানতাম এটা হচ্ছে কর্পোরেট মিডিয়ার কাজ। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে